নমস্কার প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্যকর্মী বন্ধুরা, শুভ মহাষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করবেন। আজকে যখন মানুষের একটা বড় অংশ শারদ উৎসবে মেতে আছেন, সেই সময়ে কয়েকটি ছেলে যারা বয়সে আমার থেকে অনেক কম, কর্মচারী আন্দোলনের ধারাবাহিকতায় আমার থেকে অনেক কম অভিজ্ঞতা সম্পন্ন, কিন্তু আজকে এই মহাষ্টমীর দিনে আমি এই ছেলেগুলির প্রতি আমার শ্রদ্ধা, আমার সম্মান, আমার ভালোবাসা জানাচ্ছি। তার কারণ আমি আগে ছেলেগুলির নাম বলি। অনুপ সাহু, শ্রীমন্ত ঘোষ, লুৎফল হক, সিদ্ধানন্দ পুরকাইত, অরুণ দাস, অয়ন সরকার, অভিজিৎ হালদার, মোহাম্মদ শামসুজ্জামান, শেখ সাইফুল আলম এবং তাদের সঙ্গে আছেন শিক্ষক আন্দোলনের সর্বভারতীয় স্তরে একটা নাম, দীনবন্ধু বিদ্যাভূষণ। আমি এদেরকে কেন শ্রদ্ধা জানাচ্ছি? তারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্তির দাবিতে আগামী 5ই অক্টোবর থেকে 24শে অক্টোবর পর্যন্ত কুচবিহার থেকে নবান্ন এই সুদীর্ঘ 800 কিলোমিটার পদযাত্রার একটা আহ্বান রেখেছেন। আমি জানি না এই প্রস্তাবিত পদযাত্রা কতটা সফল হবে। এই প্রস্তাবিত পদযাত্রা আগামী দিনে কর্মচারী আন্দোলনের ইতিহাসে কোনো নতুন ইতিহাস গড়বে কিনা। আমি জানি না এই প্রস্তাবিত পদযাত্রার প্রেক্ষিতে শ্রমিক কর্মচারী বিরোধী রাজ্য সরকার এই পদযাত্রার যে দাবি, এক এবং একমাত্র দাবি, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্তি, সেই দাবিটা মিটবে কিনা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত যাদের নাম বললাম, আমার থেকে অনেক কম বয়সী এই ছেলেদের আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। তার কারণ সংবাদ মাধ্যমে আমাদের যাদের নামগুলো কর্মচারী আন্দোলনের পুরোধা হিসেবে উঠে আসে, আমরা কি করতে পেরেছি। 2012 সালের 10ই জানুয়ারি রাজ্য সরকার পুলিশ কর্মচারীদের ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছেন। তারপরে একে একে বিভিন্ন দপ্তর থেকে ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছেন সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে কর্মচারী আন্দোলন করাটা তো দূরস্থান, পোস্টারিং করা বা ন্যায্য দাবিতে দুটো কথা বলাও আজকে শাস্তিযোগ্য অপরাধ। ষষ্ঠ বেতন কমিশনের তথাকথিত সুপারিশ আমরা পাইনি, সেটাও আমাদের আদালতের মাধ্যমে আদায় করে নিতে হয়েছে। সেই সুপারিশে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়ার সংস্থান রাখা হয়নি। এই প্রথম স্বাধীনতার পরে একটি বেতন কমিশন ডিএর প্রশ্নে রাজ্য সরকারের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। রোপা 2019 প্রকাশিত হয়েছে, কার্যকর হয়েছে, তাতে ডিএর কোনো উল্লেখ নেই। এই ষষ্ঠ বেতন কমিশনের বর্ধিত বেতনের 4 বছরের বকেয়া থেকে রাজ্য সরকার আমাদের বঞ্চিত করেছেন। আমাদের সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স নেই, এডুকেশন অ্যালাউন্স নেই, কেন্দ্রীয় হারে বাড়ি ভাড়া ভাতা নেই। যে 30% বাড়ি ভাড়া ভাতার দাবিতে আমরা দীর্ঘ আন্দোলন করেছিলাম পূর্বতন সরকারের আমলে, সেই 30% বাড়ি ভাড়া ভুলে যান
15% বাড়ি ভাড়া ভাতা ছিল, সেটাকেও কমিয়ে 12% করিয়ে দিয়েছেন। এবং সার্বিকভাবে কর্মচারী আন্দোলন শেষ করে দেওয়ার জন্য যা যা করার দরকার একটা ফ্যাসিস্ট সরকার তাই করে চলেছেন। কেন্দ্রীয় কর্মচারীরা এবং অন্য রাজ্যের কর্মচারীরা আজকে 55% ডিএ পাচ্ছেন, সেই জায়গায় আমরা মাত্র 18%। এবং ডিএ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে 107 পাতার রিটেন সাবমিশন জমা দিয়েছেন, তাতে যে 12টি রাজ্যের কথা উল্লেখ করে বলেছেন যে এই রাজ্যগুলো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দেন না, রাজ্য সরকারের সেই তালিকা দেখলেই দেখবেন যে সেই রাজ্যগুলোর প্রায় সবাই কেন্দ্রীয় হার অর্থাৎ 55%-এর কাছাকাছি হারে দিয়ে দিচ্ছে, অর্থাৎ তাদের দেয়ার সদিচ্ছা আছে। তা রাজ্য সরকারই প্রকাশ করে দিয়েছেন তাদের ভাষায় যে 12টা রাজ্য সরকার কেন্দ্রীয় হারে বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেয় না, তারাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের থেকে অনেক 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 এগিয়ে এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএর হারে প্রায় কাছাকাছি। এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে প্রতিহিংসামূলক বদলি, ডিটেলমেন্টের নামে কর্মচারীদের দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে অনেক দূরে। এমনকি যে সচিবালয় কর্মচারীদের সচিবালয়ের বাইরে বদলি করার কোনো নিয়ম ছিল না, সেই সচিবালয় কর্মচারীদেরও অত্যন্ত অপমানজনকভাবে 6 মাসের ডিটেলমেন্টের নামে বছরের পর বছর বিভিন্ন জায়গায় ব্লকে, খুব দূরবর্তী ব্লকে রেখে দেওয়া হয়েছে। 6 মাস অন্তর সেই ডিটেলমেন্ট অর্ডার আবার 6 মাসের জন্য হচ্ছে। এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয়, সেখানে তাদের করণীয় কোনো কাজ নেই, কারণ সচিবালয়ের সমতুল কোনো পদ সেই সব জায়গায় নেই। এই সরকারের প্রথম প্রতিহিংসামূলক বদলির শিকার আমি 2012 সালে, যখন সচিবালয়ে ভেস্টেড ইন্টারেস্ট বা কায়েমি স্বার্থ গ্রো করেছে এই অভিযোগে আমাকে বদলি করা হয় রাইটার্সের বাইরে প্রথম। তখন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং আমাদের সংগঠনের তৎকালীন সংগঠন সম্পাদক সংকেত চক্রবর্তীর নেতৃত্বে একটা বিক্ষোভ হয় পাট দপ্তরে। বিক্ষোভটা বদলির বিরুদ্ধে নয়, বিক্ষোভটা হচ্ছে যে মিথ্যা অভিযোগে কলঙ্কিত করে বদলি করা হয়েছে তার বিরুদ্ধে। এবং তার ফল ফলতে দেরি হয়নি, সঙ্গে সঙ্গে তাদের দুজনকেও রাইটার্সের বাইরে বদলি করে দেয়া হয়। সংকেত চক্রবর্তী এখন একটা পাহাড়ের দূরতম একটা প্রান্তে, কার্যত জনমানব শূন্য একটা জায়গায়, সেখানে তাকে রেখে দেওয়া হয়েছে, তার উপযুক্ত কোনো পদ নেই। 2018 সাল থেকে ওই বারবার 6 মাস করে 2018 থেকে আজ পর্যন্ত 2025 সাল রয়েছেন। এবং আমার আশঙ্কা, যতদিন এই সরকার থাকবে ততদিন তিনি ওই পাহাড়েই থাকবেন, সচিবালয়ে আর ফিরতে পারবেন না। এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের, যাদের নামগুলো সংবাদ মাধ্যমে উঠে আসে যে আমরা কর্মচারী আন্দোলনের পুরোধা, আমরা কি করতে পেরেছি? কর্মরত এবং অবসরপ্রাপ্ত মিলিয়ে 10 লক্ষ কর্মচারী, রাজ্যকর্মী। আমরা প্রশাসনের ভেতরে, নবান্নের ভেতরে সাংগঠনিক কর্মসূচি নেয়ার, বিক্ষোভের কর্মসূচি নেয়ার পথটা সযত্নে এড়িয়ে চলেছি, কারণ তাতে সরকারের চরম রোষে পড়তে হবে। অথচ বাম আমলে দীর্ঘ 4 দশক ধরে 22টি কর্মচারী সংগঠন, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা এবং রাজ্য সরকারি কর্মচারী সংগঠন মিলিয়ে যে ঐতিহাসিক আন্দোলন করেছিলেন, যৌথ সংগ্রাম কমিটি এবং মহাকরণের ক্ষেত্রে, সচিবালয়ের ক্ষেত্রে বিশেষত মহাকরণ সংগ্রাম কমিটির নেতৃত্বে, সেই আন্দোলন কিন্তু প্রশাসনের অভ্যন্তরে, তৎকালীন প্রশাসনের প্রাণকেন্দ্র মহাকরণ,
বিভিন্ন জেলা সদর এবং গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর এসডি অফিস বিডিও অফিসের ভেতরেই হয়েছিল। সে কারণেই আমরা সেই যৌথ সংগ্রাম কমিটির আন্দোলন এবং মহাকরণ সংগ্রাম কমিটির আন্দোলনে ঐতিহাসিক সাফল্য অর্জন করতে পেরেছিলাম। পূর্বতন সরকার 6 মাসের মধ্যে পঞ্চম রাজ্য বেতন কমিশন গঠন করে তার সুপারিশ কার্যকর করে দিয়েছিলেন। রোপা 2009 প্রকাশিত হয়েছিল। তা আজকে আমরা যারা নেতৃত্বের বড়াই করি, যাদের নাম সংবাদ মাধ্যমে উঠে আসে, আমরা খুব সযত্নে প্রশাসনের ভেতরে আন্দোলন করার পথটাকে পরিহার করে রাজপথ বেছে নিয়েছি। রাজপথে আন্দোলনের গুরুত্ব আছে, নিশ্চয়ই আছে, কিন্তু এই প্রশাসনকে বাধ্য করতে হলে প্রশাসনের অভ্যন্তরে আন্দোলন করার দ্বিতীয় কোনো বিকল্প নেই। আমরা কর্মরত এবং অবসরপ্রাপ্ত মিলিয়ে 10 লক্ষ কর্মচারী, এই সংখ্যায় আমরা 200-300 কর্মচারীদের নিয়ে একটা মিছিল করে সগর্বে সংবাদ মাধ্যমে ঘোষণা করি যে নবান্নকে হেলিয়ে দিতে পেরেছি। মমতা ব্যানার্জি হেলিকপ্টারে উঠে বোধহয় নবান্নের 14 তলা থেকেই পালালেন বলে। সেই আবহাওয়ায় দাঁড়িয়ে এই কয়েকটি ছেলে, যারা শিক্ষক, কেউ শিক্ষাকর্মী, যাদের আন্দোলনের দীর্ঘ অভিজ্ঞতার বড়াই করার জায়গা নেই, তরুণ প্রাণ, সেই অনুপ সাউ, শ্রীমন্ত ঘোষ, লুৎফুল হক, সিদ্ধানন্দ পুরকাইত, অরুণ দাস, অয়ন সরকার, অভিজিৎ হালদার, মোহাম্মদ শামসুজ্জামান, শেখ সাইফুল আলম, এরা তাদের অনন্য জেদ, দাবি আদায়ের প্রতি একটা মরিয়া প্রয়াস এবং সাহস এবং রাজরোষে পড়ার যে একটা ভয়ঙ্কর আতঙ্ক, সেটাকে উপেক্ষা করে তারা কোচবিহার থেকে নবান্ন পর্যন্ত 5ই অক্টোবর থেকে 24শে অক্টোবর একটা পদযাত্রার আহ্বান রেখেছেন। সাহসী পদক্ষেপ, যে পদক্ষেপ আমরা যারা সংবাদ মাধ্যমে কর্মচারী আন্দোলনের পুরোধা হিসেবে পরিগণিত হই, আমরা নিতে পারিনি, কল্পনাও করিনি। তাই তাদেরকে শ্রদ্ধা জানাই। আর তাদের সঙ্গে আছেন দীনবন্ধু বিদ্যাভূষণ, শ্রদ্ধেয় মানুষ, সর্বভারতীয় স্তরে শিক্ষক আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ নাম। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্তির এই দাবি শিক্ষক শিক্ষাকর্মীরা করছেন কেন? আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমকে বর্তমান সময়োপযোগী করে সংস্কার সাধন এবং এই স্কিমে শিক্ষক শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা সহ অন্যান্য রাজ্য কর্মীদের যাদেরকে এই স্কিমের অন্তর্ভুক্ত করা হয়নি, তাদের অন্তর্ভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছি। এবং সর্বশেষ গত 12ই জুলাই আমরা অর্থ সচিবকে একটা সুনির্দিষ্ট চিঠি দিয়েছি, ইমেল করেছি যে এই দাবিগুলোর পূরণ প্রয়োজন এবং যুক্তি দিয়ে, তথ্য দিয়ে। দাবি পূরণ তো দূরস্থ, আমাদের সঙ্গে বসে একটা আলোচনা করা তো দূরস্থ। এই যে আমরা এত চিঠি দিই, সর্বশেষ যে ইমেল করেছি তার প্রাপ্তি স্বীকারের সৌজন্য আমরা পাইনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই তরুণ প্রজন্ম যে সাহসী পদক্ষেপ নিয়েছেন, আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে তাকে কুর্নিশ জানাই। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে সময়োপযোগী সংস্কার সাধনের অনেক বিষয় আছে, কিন্তু বর্তমানে শিক্ষক শিক্ষাকর্মী বা অন্যান্য রাজ্যকর্মীদের যারা এই স্কিমের অন্তর্ভুক্ত নন, তাদের নিজেদের এবং পরিবারের লোকেদের চিকিৎসার কার্যত কোনো ব্যবস্থা নেই। এবং পরিস্থিতিটা এমন, তারা মরিয়া হয়ে বিভিন্ন বেসরকারি সংস্থার মেডিক্লেম পলিসি কিনছেন। দিন দিন সেই পলিসির প্রিমিয়ামের দাম বাড়ছে এবং এইসব পলিসি করার সময় যেসব ভালো ভালো কথা বলা হয়, যখন কার্যক্ষেত্রে আমরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হই, অনেক ক্ষেত্রেই সেগুলো অলীক স্বপ্ন থেকে যায়। বিভিন্ন অজুহাতে আমাদের চিকিৎসায়
যে পরিমাণ খরচ হয় তার একটা ক্ষুদ্র অংশ আমরা পেয়ে থাকি। হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু সেগুলো ব্যতিক্রম। কেন্দ্র এবং রাজ্য সরকার চিকিৎসা এবং স্বাস্থ্যটাকে আজকে আর পরিষেবার জায়গায় রাখেননি, সরকারি পরিষেবার জায়গায় রাখেননি। তারা এটাকে মহার্ঘ পণ্যে পরিণত করেছেন। সরকারের কাছে, কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে এটা একটা কমোডিটি বা মুনাফা অর্জনের একটা ক্ষেত্র, একটা পণ্য মাত্র। সেই জায়গায় দাঁড়িয়ে মেডিক্লেম পলিসির উপর ভরসা করে শিক্ষক, শিক্ষাকর্মীদের পরিবারের এবং নিজেদের চিকিৎসা করার ব্যবস্থাটা অত্যন্ত ব্যয়বহুল এবং অনিশ্চিত। এই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত সঙ্গতভাবে এই অনুপরা এই পদযাত্রার দাবি করেছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে। একটা মহল থেকে পরিকল্পিত প্রচার চলছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, তাতে অনেক সমস্যা, তা এখনো পর্যন্ত তার প্রভূত সংস্কার প্রয়োজন, তা এই স্কিমে যোগ দেওয়ার জন্য এত লাফালাফির কোনো মানে হয় না। আমি প্রত্যেক শিক্ষক, শিক্ষাকর্মীর কাছে বলবো যে আপনারা নিশ্চিতভাবে জানুন, আমি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত। আমি আপনাদের বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যে পশ্চিম বাংলায় এমন কোনো মেডিক্লেম পলিসি নেই যেটা শিক্ষক, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের থেকে ভালো। আগে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্ত হই আমরা শিক্ষক, শিক্ষাকর্মীরা, তারপর রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে একসাথে তার সংস্কারের সাধনের দাবিতে আন্দোলন করাই যাবে। কিন্তু আগে অন্তর্ভুক্তি, পরে সংস্কার সাধনের দাবি। আপনারা জানেন, এবং যে ব্যাপক প্রচার এই উদ্যোক্তারা করেছেন সমাজ মাধ্যমে, তার ফলে আপনারা জেনে গেছেন যে কেরালা, তামিলনাড়ু, পাঞ্জাব, মহারাষ্ট্র, অন্ধ্র, দিল্লির মতো রাজ্যগুলো দীর্ঘদিন আগেই তাদের নিজস্ব হেলথ স্কিমে, সরকারি হেলথ স্কিমে রাজ্য সরকারি কর্মচারী, কর্মরত এবং অবসরপ্রাপ্ত তাদের যেমন অন্তর্ভুক্ত করেছেন, সাথে সাথে শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্যান্য রাজ্য কর্মীদেরও অন্তর্ভুক্ত করেছেন। তাহলে পশ্চিমবাংলার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করতে বাধা কোথায়? আপনারা জানেন যে রাজ্য সরকারকে যাই বলা হয়, যে কোনো সমস্যার কথা বলা হয়, আমাদের পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টরদের মাসিক বেতন 600 টাকা, মিড ডে মিল কর্মীদের মাসিক বেতন 1666 টাকা। সরকারি ক্ষেত্রে সরকার নিয়োগ করছেন না, বিপুল পদ শূন্য, 7 লক্ষেরও বেশি পদ শূন্য পড়ে আছে, স্থায়ী পদে নতুন নিয়োগ করছেন না। আবার সিঙ্গুরে একটা উৎপাদন শুরুর মুখে কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে উদ্যোগপতিদের মধ্যে এমন একটা ভীতির সঞ্চার হয়েছে যে তারা এখনো মনে করছেন যে পশ্চিমবাংলা এমন একটি রাজ্য যেখানে 92% সম্পূর্ণ হয়ে যাওয়া উৎপাদন শুরুর মুখে একটা টাটাদের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পগোষ্ঠীর একটা আন্তর্জাতিক মানের মোটর গাড়ি কারখানা, 56টা অনুসারী শিল্প এবং একটা গোটা উপনগরী ধ্বংস হয়ে যেতে পারে শুধুমাত্র রাজনৈতিক আন্দোলনে। তাহলে এখানে বিনিয়োগের নিশ্চয়তা কোথায়? ফলে বছরের পর বছর শিল্প সম্মেলনে মাননীয়ার নাচ গান আমরা দেখছি, কিন্তু বিনিয়োগ আসছে না। এবং রাজ্যের বাইরে কাজ করতে গেলে যারা পরিযায়ী শ্রমিক, বাংলা ভাষায় কথা বলার অপরাধে বিভিন্ন রাজ্যে তাদের উপর আক্রমণ হচ্ছে, তাদের পুলিশ হেনস্থা করছে, গ্রেপ্তার করছে, এমনকি বাংলাদেশি বলে তাদের বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। অর্থাৎ কর্মসংস্থানহীনতার একটা তীব্র আবহ রাজ্য সরকার পরিকল্পিতভাবে তৈরি করেছেন এবং সেই সুযোগ নিয়ে কৃতদাস মালিকের কায়দায় নামমাত্র বেতনে
কাউকে 600 টাকা, কাউকে 1000 টাকা, কাউকে 2000 টাকা, কাউকে 3000 টাকা, সর্বোচ্চ কাউকে 10,000 টাকা বেতন দিয়ে হরেক নামে পার্শ্ব শিক্ষক, অতিথি শিক্ষক, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, কর্মবন্ধু, এরকম অসংখ্য নাম দিয়ে সরকারি কাজ করিয়ে নিচ্ছেন অস্থায়ী চুক্তিভিত্তিক শ্রমিকদের দিয়ে, যা যে কোনো কৃতদাস মালিককেও হার মানাবে। এইরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে আমরা যখনই কোনো দাবি করি, রাজ্য সরকার বলেন আমাদের আর্থিক সংকট, আমরা তাই করতে পারছি না। পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টররা 6 মাস 600 টাকা করে মাসে বেতন পান, জীবিকা সেবকরা 8 বছর ধরে বেতন পাচ্ছেন না, তারা বেতন না পান। মন্ত্রীদের বেতনটা কিন্তু 11,000 থেকে বেড়ে 12,000 থেকে বেড়ে 1.5 লক্ষ টাকা হয়ে যায়। এমএলএদের বেতনটা 9,000 টাকা থেকে বেড়ে 1,21,000 টাকা হয়ে যায়। এবং আনলিমিটেড মেডিকেল রিইম্বার্সমেন্টের নামে মন্ত্রী এবং এমএলএরা, ব্যতিক্রম দু একটা আছে, কিন্তু সামগ্রিকভাবে মন্ত্রী এবং এমএলএরা সে যে দলেরই হোক রাজকোষকে লুট করছে। অর্থাৎ তাদের শরীরের মূল্য আছে, তাদের সপরিবারে চিকিৎসার অধিকার আছে, কিন্তু শিক্ষক শিক্ষাকর্মীদের নেই। আমি এতগুলো কথা বললাম একটাই কারণে, যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু আমাদের টাকা নেই এই কথাটা বলতে পারবেন না। আমাদের আর্থিক সংকট, তাই নিয়োগ করতে, তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারছি না, এটা বলতে পারবেন না। কারণ তথ্য বলছে গত 31/3/2024 পর্যন্ত রাজ্য সরকার এই 16 বছরে, 2008-এ চালু হয়েছে, তারপরে 16 বছরে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের ক্লেম মেটাতে 256 লক্ষ টাকা খরচ করেছে। আর প্রতি বছর রাজ্য সরকারের প্রিমিয়াম বাবদ আয় হয় 134 কোটি টাকারও বেশি। অর্থাৎ 2 বছরের প্রিমিয়ামের টাকায় 16 বছরে মেডিকেল ক্লেম মেটাতে এই স্কিমে যে খরচ হয়েছে তার থেকেও বেশি টাকা হয়ে যায়। অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রাজ্য সরকারের ক্ষেত্রে একটা অত্যন্ত লাভজনক স্কিম, এবং রাজ্য কর্মী, কর্মরত এবং অবসরপ্রাপ্ত মিলিয়ে 5,19,000-এর মতো রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত। অথচ এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে সর্বমোট অন্তর্ভুক্ত আছেন 2,23,334 জন। অর্থাৎ কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদেরই 50% বেশি এই স্কিমে অন্তর্ভুক্ত হননি। অথচ রাজ্য সরকার শিক্ষক শিক্ষাকর্মীদের এই স্কিমে অন্তর্ভুক্ত করছেন না, একটাই মানসিকতা থেকে, যে আমরা সরকার শিক্ষক শিক্ষাকর্মীদের তাদের সপরিবারে চিকিৎসার কোনো সুবিধে আমরা দেব না। আমি সত্যিই জানি না যে এই তরুণ তরতাজা ছেলেগুলো, যাদের আন্দোলন সংগঠিত করার হয়তো সেরকম অতীত অভিজ্ঞতা ততটা নেই, কিন্তু আমরা দীর্ঘ অভিজ্ঞতা এবং সংবাদ মাধ্যমে মুখ দেখানোর দীর্ঘ সুযোগ নিয়েও আমরা কিন্তু অনেক বড় বড় দাবিতে পদযাত্রা দূরস্থান, একটা নবান্নের মধ্যে একটা কর্মসূচি নেয়ার মতো সাহস আজ পর্যন্ত দেখাতে পারেনি। হ্যাঁ, আত্মশ্লাঘা বোধ করেছি, মনে করেছি কি করলাম, ইউটিউবে সাক্ষাৎকার দিয়েছি, এই তো নবান্নকে হেলিয়ে দিলাম। কিন্তু সেই রকম একটা আবহে এই ছেলেগুলো আজকে কোচবিহার থেকে নবান্ন পর্যন্ত পদযাত্রার 800 কিলোমিটার দূরত্ব, যে সাহসী একটা ঐকান্তিক প্রয়াস নিয়েছেন, এটাকে কুর্নিশ না জানিয়ে পাচ্ছি না। আমি জানি না অনুপরা ঠিক কতটা প্রস্তুতি নিয়েছেন, কিন্তু আজকে আমাদের অনেকেই যখন মহাষ্টমীতে শারদোৎসব পালনে ব্যস্ত, তখন এই ছেলেগুলো এক জেলা থেকে আরেক জেলায় ছুটছেন প্রস্তাবিত পদযাত্রার কর্মসূচিটাকে
সফল করার জন্য, তার সাংগঠনিক ব্যবস্থাপনা করার জন্য। তারা আজকে পরিবারের কাছে নেই এবং তারা যেই প্রয়াসটা করছেন রাজরোষের মুখে দাঁড়িয়ে, ইতিমধ্যেই এদের একাধিক জনকে বিকাশ ভবনে ডেকে ধমক দেওয়া হয়েছে। করছেন কিন্তু নিজেদের ব্যক্তিগত প্রয়োজনের জন্য নয়, করছেন সামগ্রিকভাবে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সপরিবারে চিকিৎসা পাওয়ার যে অধিকার, সেই অধিকারটাকে প্রতিষ্ঠিত করতে। মন্ত্রীদের, এমএলএদের আনলিমিটেড মেডিকেল রিইম্বার্সমেন্ট থাকবে, তারা হিল্লি দিল্লি করে বাড়াবেন, আনলিমিটেড মেডিকেল রিইম্বার্সমেন্টের নামে রাজকোষ লুট করবেন। কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অনেক সমস্যা থাকা সত্ত্বেও তারাও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে চিকিৎসা করার সুযোগ পাবেন, কিন্তু শিক্ষক শিক্ষাকর্মীরা পাবেন না। এই বৈষম্য চলতে পারে না। আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে এই প্রস্তাবিত পদযাত্রার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং আমার ব্যক্তিগত এবং আমাদের সংগঠনের এ বিষয়ে চূড়ান্ত আত্মবিশ্বাস রয়েছে যে ছেলেগুলি যেভাবে 2-2.5 মাস ধরে একদম পরিবার পরিজনের থেকে বিচ্ছিন্ন অবস্থায় শুধুমাত্র এই কর্মসূচিটাকে সফল করার জন্য জান প্রাণ লড়িয়ে দিচ্ছেন, তাতে আমার ধারণা বা আমাদের সংগঠনের বিশ্বাস যে এই প্রস্তাবিত পদযাত্রা সফল হবে। এবং সবথেকে বড় কথা, শ্রদ্ধেয় দীনবন্ধু বিদ্যাভূষণের মতো মানুষ যাদের সহায় থাকেন তাদের সাফল্য অবধারিত। আমি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে প্রত্যেকটি শিক্ষক শিক্ষাকর্মী সংগঠনের কাছে আবেদন করব, আপনারা প্রত্যেকে এই প্রস্তাবিত পদযাত্রায় অংশগ্রহণ করুন, প্রস্তাবিত পদযাত্রাকে সফল করে তোলার চেষ্টা করুন। অনুব্রা যে ডাকটা দিয়েছে, আপনারা অনেকেই অনেক কথা বলতে পারেন, বিভিন্ন প্রতিষ্ঠিত শিক্ষক শিক্ষাকর্মী সংগঠন বলতেই পারেন আমাদের সঙ্গে তো আলোচনা করেনি। এই সব বিষয়গুলো দূরে সরিয়ে রেখে এরা তরুণ প্রজন্ম, অল্প বয়সী ছেলে সব, এরা যে উদ্যম নিয়ে সাহস নিয়ে একটা বিরাট কর্মসূচির ডাক দিয়েছেন, যে কর্মসূচির আহ্বান আমরা যারা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন সংগঠক তারা দিতে পারেনি, সেই প্রয়াসটাকে দুহাত তুলে সমর্থন করুন। এবং এই পদযাত্রা সফল হলে এবং এর মাধ্যমে যদি এই দাবিটি আদায় হয়, শুধু শিক্ষক শিক্ষাকর্মীরা উপকৃত হবেন না, উপকৃত হবেন সমস্ত রাজ্য কর্মী সমাজ। তার কারণ সরকার পদযাত্রার এই কর্মসূচির, আন্দোলনের কর্মসূচির ফলে একটা দাবি মানতে বাধ্য হলে সে দাবি যতই ছোট হোক, সে দাবি যতই নগণ্য বলে পরিগণিত হোক, একটা কর্মচারীদের মধ্যে একটা চূড়ান্ত আত্মবিশ্বাস জন্মাবে, যে আত্মবিশ্বাসটা কার্যত শেষ হয়ে গেছে, যে না, কর্মচারীরাও ইচ্ছা করলে এই সরকারের বিরুদ্ধে একেবারে সিনা টান টান করে অবস্থান নিতে জানে। আমরা ডিএ মামলাটা করেছিলাম, যার অন্যতম উদ্দেশ্য ছিল যে 2016 সালে যে সন্ত্রাসের বাতাবরণ রাজ্য প্রশাসনের অভ্যন্তরে ছিল এবং কর্মচারী আন্দোলনে অংশগ্রহণ করতে কর্মচারীরা একটা হিমশীতল আতঙ্ক বোধ করছিলেন, সেই আবহে সরকার এবং কর্মচারীদের কাছে, কর্মী সমাজের কাছে এবং সর্বোপরি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, যারা কর্মী সংগঠনের ছদ্মবেশে শাসক দলের গণসংগঠন হিসেবে, শাসক দলের এজেন্ট হিসেবে কাজ করছেন এবং সার্বিকভাবে কর্মচারী আন্দোলনের বিরোধিতা করছেন, তাদের কাছে একটা স্পষ্ট বার্তা দেওয়া যে রাজ্য কর্মচারী সংগঠনও সিনা টান টান করে, মেরুদণ্ড সোজা করে একটা ফ্যাসিস্ট সরকারের শ্রমিক কর্মচারী নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে জানে। এবং এই পদযাত্রার ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিস আমরা লক্ষ্য করছি।
একটা স্পর্ধিত বার্তা, একটা চরম স্পর্ধা অনুরা দেখাতে চলেছেন যে যতই রাজরোষ নামিয়ে আনুন, যতই ভয়ঙ্কর হয়ে উঠুক সরকার, আমরা এই পদযাত্রাকে সফল করতে দায়বদ্ধ। আমরা এই পদযাত্রা সফল করবই। এই যে দৃঢ় প্রতিজ্ঞা এবং সরকারের কাছে একটা বার্তা ছুড়ে দেয়া যে আমরা পারি, আমরাও সরকারের কর্মচারী বিরোধী নীতি এবং কর্মসূচির বিরুদ্ধে সিনা টান টান করে দৃঢ় অবস্থান নিতে পারি। এইটা কিন্তু একটা ঐতিহাসিক মাইল ফলক। তাই আমি করজোড়ে প্রত্যেকটি শিক্ষক, শিক্ষাকর্মী সংগঠন এবং অন্যান্য সংগঠনকে আবেদন করব যে আপনারা ওই ইগো ভুলে যান। যে কটা চ্যাংড়া ছোড়া ডেকেছে, আমরা এত বড় বড় নেতা, আমরা কেন তাদের ডাকে সাড়া দেবো? এই ইগো ভুলে যান একটা মুহূর্তের জন্য। এই ইগো ভুলে গিয়ে এদের পাশে এসে দাঁড়ান এবং এই কর্মসূচিটাকে সফল করুন, যাতে সরকার বাধ্য হয় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্ত করতে। সরকার বাধ্য হয় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম শিক্ষক, শিক্ষাকর্মীদের সপরিবারে সরকারি স্কিমে চিকিৎসার অধিকার মানতে বাধ্য হয়। মনে রাখবেন, এটা নিছক কোনো দাবি নয়। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্তি একটা অধিকার। আর অধিকার কেউ কাউকে দয়া করে দেয় না। অধিকার আদায় করে নিতে হয় আন্দোলনের মাধ্যমে। সেই আন্দোলনে নেমেছেন অনুব্রা। আমি আবারও প্রত্যেকটি কর্মচারী সংগঠনের নেতৃত্বের কাছে আবেদন করব যে আপনারা এই পদযাত্রায় যে যেরকম ভাবে পারেন সহযোগিতা করুন এবং এই পদযাত্রাকে একটা ঐতিহাসিক পদযাত্রায় পরিণত করুন। এতে শুধু শিক্ষক, শিক্ষাকর্মীরা নয়, সমস্ত রাজ্যকর্মী সমাজ এবং বৃহত্তর অর্থে শ্রমিক কর্মচারী শ্রেণী, তারা বুকে একটা বল পাবেন, একটা সাহস পাবেন এবং এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একটা মনোবল পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অনুপের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি বা মুখেও বলছি, আপনারা টুকে নিতে পারেন। 9474312198 9474312198। আপনারা এই পদযাত্রায় অংশগ্রহণ করতে গেলে সংগঠনগতভাবে বা ব্যক্তিগতভাবে অনুপের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিশ্চয়ই আমার এই বক্তব্য আপনারা অন্যভাবে কেউ নেবেন না, কারণ আজকে কর্মচারী আন্দোলন থেকে বিদায় নেয়ার প্রাক মুহূর্তে এই সরকারকে ধাক্কা দেওয়ার মতো একটা কর্মসূচি যদি ঐতিহাসিকভাবে সফল হয়, আমার থেকে বেশি খুশি কেউ হবে না। সেই আবেগ থেকে আমি আপনাদের প্রত্যেকের কাছে, শিক্ষক, শিক্ষাকর্মী সংগঠনের কাছে করজোড়ে আবেদন করছি, আপনারা এই 5ই অক্টোবর থেকে 24শে অক্টোবর কোচবিহার থেকে নবান্ন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্তির দাবিতে যে কর্মসূচি, যে পদযাত্রা, সেই পদযাত্রাকে সর্বাঙ্গীন সফল করে তুলুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।